শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, পরিষ্কার আকাশ আপনার ততখানি ভালো লাগবে না যতখানি ভালো লাগবে মেঘযুক্ত আকাশ। এবং মানুষের জীবনটা এমন, মানুষের জীবন যদি পূর্ণ কর্মময় না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে একদমই সাদামাটা হয়ে যায়। আজকেও আমরা এমন একজন মানুষকে পাবো, তার সাথে গল্প করব, কিন্তু তার আগে চলে যাচ্ছি লাবণ্যর কাছে। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এবং যেমনটা যাচ্ছে আসলে আবহাওয়ার কারণে গলাটা কিছুটা খারাপ থাকে অনেক সময়। আমারও কিন্তু তাই একটু একটু ঠান্ডা আমারও লেগেছে। একদমই। চলো আমাদের আজকের অতিথির গলা কেমন সেটা শুনবো তার কাছে এবং তার জীবন সম্পর্কে জানি। কি আছে দর্শককে জানাই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উন্নয়ন সংগঠক জাকিয়া সুলতানা। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? একসাথে আমরা তো বলে ফেললাম। আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাহ। এবং সময়টা নিয়ে একটু জানতে চাই, আসলে বর্তমান সময়টা কেমন ভাবে কাটাচ্ছেন সেটা নিয়ে প্রথমে একটু জানবো। সময়টা আসলে ব্যস্ত কাটছে। আমার দুইটা সন্তান, একজন ছেলে একজন মেয়ে। তো ওদের টেক কেয়ার করা অ্যাজ ওয়েল অ্যাজ যেমনটি বললেন যে ডেভেলপমেন্ট সেক্টরে খুবই টাইম বাউন্ড এবং ডিমান্ডিং কাজগুলো থাকে। তো সব মিলিয়ে ব্যস্ত সময়ই কাটছে। চমৎকার। আমরা যদি শৈশবে চলে যাই, আপনার সম্পর্কে আমরা যতদূর জেনেছি যে আপনার কোনো একজন আত্মীয় আপনাকে ভাজা কালাই ডাকতো। কেন? আসলে ছোটবেলায় আমি খুবই দুরন্ত এবং খুব চঞ্চল প্রকৃতির ছিলাম, কথা বলতাম বেশি। তো সেজন্য আমার ছোট খালা, আমার খালার হাজবেন্ড, উনি আমাকে নাম দিয়েছিল ভাজা কালাই, যেমন আমি সারাক্ষণ পটর পটর করতে থাকতাম বলে। এমনিতে তো আপনার জন্ম হয়েছিল জামালপুরে। জি। সেখানে কত বছর থাকা হলো বা সেই সময়ের গল্পগুলো একটু শুনবো। আমার শৈশব কৈশোর দুইটাই জামালপুরে কেটেছে, সরিষাবাড়ি থানা। অন্যান্য মফস্বল শহরগুলো যেমন হয়, আমি বলবো যে আমার ছোটবেলাটা খুবই মানে অভিজ্ঞতা এবং কর্মচঞ্চল এবং মানে খেলাধুলা সবকিছুতে পরিপূর্ণ ছিল, আনন্দে পরিপূর্ণ ছিল। আমার নানি বাড়ি ছিল একদম নদীর ধারে। তো শৈশবের সবচেয়ে মজার পার্ট ছিল আমার নানা বাড়ি, কারণ হচ্ছে যেহেতু গ্রামগুলোতে এখনও জয়েন্ট ফ্যামিলি, তারা এখনও একসাথে থাকে। আমরা যখন বড় হয়েছি একসাথে, অনেকগুলো কাজিন একসাথে বড় হয়েছি। তো দুরন্তপনা, গাছে ওঠা, বিভিন্ন ধরনের খেলা, তারপরে হচ্ছে নদীতে ঝাপাঝাপি করা, গোসল করা। তো এই জিনিসগুলো আসলে মানে কি বলবো, প্রাইসলেস আমার কাছে মনে হয়। এক কথায় বলতে গেলে দুরন্ত ছিলেন, কিন্তু এমন দুরন্ত শৈশব কাটানোর জন্য যেটা হয় পরিবারের সাপোর্ট দরকার হয়। একটু আপনার বাবা মা কেমন ছিলেন সেই সময়টাই শুনি। জি, আমার বাবা ওখানকার সরিষাবাড়িতে একটা জুট মিল আছে, যেটার জন্য জামালপুর শহরের নামটাও অনেকে জানে, আল্লাহ জুট মিল। তো সেখানকার একজন ইঞ্জিনিয়ার ছিলেন। পরবর্তী সময়ে উনি শ্রমিক নেতা নির্বাচিত হন। আমার মা প্রাইমারি স্কুলে পড়াতেন, সরকারি প্রাইমারি স্কুলে। উনি 1991-এ এক্সপায়ার করেন। তো সব ভাই বোনের মধ্যে ছোট ছিলাম আমি, সবার আদুরে বলা যায়। তো আমরা পাঁচ বোন এক ভাই। তো দেখা যাচ্ছে সবার ছোট হওয়াতে এবং মা ছিল না, অত ওইরকম কড়া শাসন করবে সেরকম আসলে ইয়েও ছিল না পরিবারে। তো সবাই একটু আমাকে প্রশ্রয় দিয়েছে বলবো, তো সেজন্যই দুরন্ত ছিলাম। মাকে তাহলে কত বছর পাওয়া হলো? আমি 6 বছর যখন ছিল আমার, তখন উনি এক্সপায়ার করেন। কোনো স্মৃতি কি মনে পড়ে? আমার আসলে যখন ছবি দেখি এখন বুঝি আমার মা, বাট মানে পার্টিকুলারলি ওইভাবে ভিজুয়ালাইজ করলে একটা ইনসিডেন্ট খুব মনে পড়ে। জামালপুরে খুবই বন্যা হয়। আচ্ছা। তো আমার নানুবাড়ির এলাকাটা মোটামুটি উঁচু। আমাদের বাসায় না রেখে আমাকে, যেহেতু আমি এত দুরন্ত, আমাকে নানাবাড়িতে রেখেছিল। তো আমি যখন ওখান থেকে মামার সাথে বাসায় আসি, তখন আমার মার ওই সেন্টেন্সটা আমার মানে এখনো মনে পড়ে, যে বলছিল যে কি খাবা বাজান। তো আমি আসার পর, তো মারা যেমন হয় একটু মানে প্রশ্রয় বেশি পায়, তার কাছে অবশ্যই ইমোশনাল সাপোর্ট পায়। দুরন্ত মানুষটারও চোখ ভিজে আসে মার কথা মনে হলে। বিষয়টা সত্যিই আসলে ভাবায় মানুষকে। ম্যাম, আপনার জীবনে যেটা হয়েছে, মা যে সময়টায় ছিলেন না, সেই সময় বড় বোন আপনার একদম মায়ের ভূমিকায় পালন করেছেন, তার গল্প একটু শুনি আমরা। আমার বোন, উনি এখন একটা সেকেন্ডারি স্কুলে পড়ান।
আমার পরিবারকে যখন আমার মা চলে যায় ওই আসলে আগলে রেখেছে। আমরা সবগুলো বোন, মানে সে আমাদের কাছে অলওয়েজ মায়ের মতো। তাকে যত ধরনের দায়িত্ব দেওয়া হোক, যে কোনো ধরনের সিচুয়েশনে ফেলা হোক, সে হচ্ছে অ্যাডজাস্ট করে ফেলে। তো খুবই গুণী, খুবই মানে অমায়িক প্রকৃতির একজন পার্সোনালিটি। সো আমি আসলে তাকে সম্মান করি, এবং মা নাই সেই অভাবটা আসলে আমাদেরকে সে তিনি কখনো বুঝতে দেয়নি। এবং সেই জায়গাটা থেকে বাবার কথা একটু শুনবো, কারণ তিনিও ওই জায়গাটা আসলে বোন তো অবশ্যই সবসময় আপনাদের টেক কেয়ার করেছে, জি। কিন্তু বাবার সাথে একটা সখ্যতা বা বাবার সাথে নানান স্মৃতিও নিশ্চয়ই তৈরি হয়েছে। জি। সেটা আমরা শুনবো, কিন্তু আপনার সম্পর্কে আমাদের কাছে কিছু কিছু তথ্য আছে, সেটাই এই মুহূর্তে জেনে আসতে চাই। Sure. তুমি জানাবে মাসুক? নিশ্চয়ই। জাকিয়া সুলতানা বাংলাদেশের শিক্ষা এবং উন্নয়ন খাতের একজন অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ উন্নয়ন সংগঠক, যিনি গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন এবং প্রকল্প ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মেয়েদের STEM শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, জেন্ডার সমতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তার কাজ বিশেষভাবে প্রশংসিত। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা দিয়ে যাত্রা শুরু করে তিনি কেমব্রিজ এডুকেশন, অবিন্তা কবির ফাউন্ডেশন, ব্রিটিশ কাউন্সিল, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, প্ল্যান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং কেমোনিক্স ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষক প্রশিক্ষণ, জাতীয় কারিকুলাম উন্নয়ন, ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরি এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা খাতে টেকসই পরিবর্তন আনতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি কাজ করছেন লাইট ক্যাসেল পার্টনার্সে। তাকে আমরা অল্প করে জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। লাবণ্য যেমনটা বলছিল, বাবার স্মৃতিগুলো আসলে একটু শুনবো আপনার কাছ থেকে। বাবা আমাকে বাবু নামে ডাকতো। তো ওনার মানে আমার বৈশিষ্ট্য এত টমবয় টাইপ বলেই হয়তো বা উনি আমাকে বাবু নাম দিয়েছিলেন। তো ওনার কাছে আমি সবসময় আদুরে। এমন হতো যে শৈশবে যখন আমার ছোটবেলা থেকেই খুব ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ খুব তাড়াতাড়ি হতো, কারণ তারাও মোটামুটি আমার মতো দুরন্ত ছিল। মেয়েদের মতো রান্নাবান্না, খেলা, ওগুলো আমার ওইরকম টানতো না। তো বাবা দুপুরবেলা কখন ঘুমাবে একটু গাইড দেওয়ার চেষ্টা করতে, যেন বের হতে না পারি বাসা থেকে, একটু রেস্ট দরকার, স্কুল থেকে আসছি। পড়ালেখা তো ছোটবেলা থেকে মোটামুটি ভালোই ছিলাম, তো ওই জায়গাটায় গাইড করা যেন পড়াটা ঠিক মতো করছি কিনা। তো আমি শুধু চান্সে থাকতাম যে কখন বাবা ঘুমাবে এবং আমি গেটটা খুলে বাইরে বের হয়ে যাব। তো উনি শাসন, সেভাবে কড়া শাসন কখনো করেননি, বাট ইমোশনাল যে সাপোর্টটা উনি দিয়েছেন, এবং সবসময় একটা কখন আমি মানে একদম সিলিংয়ে পৌঁছে গেছি দুষ্টামির, সেটা ওনার কথাতে, শাসনে সবসময় বোঝা যেত, এবং তখনই আমি আমার বাউন্ডারিটা টানতাম আসলে। আচ্ছা আচ্ছা, আপনি তো ভীষণ স্পোর্টিভ ছিলেন। জি, খেলাধুলা ভীষণ খেলাধুলা খুব টানতো পছন্দ আপনাকে। করতাম। কি কি খেলা হতো শৈশবে? শৈশবে দাঁড়িয়াবান্ধা, বউচি, যত ধরনের দুরন্ত খেলা আছে আমাদের সময়কার, ডাঙ্গুলি, সব খেলা খেলেছি আমি। এবং আমার মনে পড়ে যে স্কুলে যখন স্পোর্টস কম্পিটিশন হতো, সবসময় আমি দৌড়ে ফার্স্ট। বাহ। তো এই আর কি। শিল্প সংস্কৃতি মানুষের মেধা মননের বিকাশে যেমনটা সহযোগিতা করে, মেধা মনন এবং শারীরিক বিকাশে, সুস্থতার জন্য খেলাধুলা কতখানি গুরুত্বপূর্ণ? আমরা যদি একটা মানে হোলসাম মানুষকে চিন্তা করি, অবশ্যই তার ফিজিক এবং মানে সাইকোলজিক্যাল পার্টটা দুইটাই কম্বাইন করে ওখানে। আমি বলবো যে খেলাধুলাটা যেভাবে আমাদের মানসিকভাবে নিজেদেরকে মানে স্বতঃস্ফূর্ত করতে পারে সব পরিবেশে, এবং শারীরিকভাবে ফিট রাখে, এবং সেই জন্য কিন্তু মানসিক বিকাশটা তো কোনোভাবে বাধাগ্রস্ত হয় না। এবং কৈশোরে কিংবা কৈশোরেই বলবো যে মোস্টলি চান্স থাকে একটু ডিরেল হওয়ার, অসৎ সঙ্গ কিংবা এটা করার। আমি বলবো যে মানে এই জিনিসগুলো ওভারকাম করা, অনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকা, সবকিছুর জন্য শৈশব প্লাস কৈশোরে খেলাধুলার প্রচন্ড দরকার। একদমই তাই। এবং আপনি আপনার জীবনে চমৎকার একটা শৈশব পেয়েছেন। পড়াশোনায় ভালো বলছিলেন, সেই গল্পে একটু ফিরবো। স্কুলের সময়টা কেমন কেটেছে? কোন স্কুলে পড়তেন? আমি প্রাইমারি স্কুল, যে স্কুলে আমার মা টিচিং করতেন, কামরাবাদ সরকারি প্রাথমিক স্কুল, যে জামালপুরে। আমার তারপর সেকেন্ডারি স্কুল ছিল সরিষাবাড়ি পাইলট গার্লস হাই স্কুল, এখন এটা কলেজও হয়েছে। স্কুল শেষ করার পর আসলে আমি চলে আসি হচ্ছে ঢাকায়। আমি চান্স পাই হলিক্রস কলেজে।
তো আচ্ছা। মিশনারি স্কুল কলেজ যেহেতু এটা তো খুব ডিসিপ্লিন জি খুবই ডিসিপ্লিন হলিক্রসের জায়গাটা আমরা আসবো, স্কুলের গল্প আরেকটু শুনতে চাই। সেই জি। সময় পড়াশোনা, একটু দুষ্টমি, এগুলো তো ছিলই, সাথে শিক্ষক বন্ধু সব মিলিয়ে একটু গল্পগুলো শুনতে চাই। আমার প্রাইমারিতে যেটা হতো, স্পোর্টস তো একটা বড় পার্ট ছিল। আমার অনেকও হয়েছে যে অনেক মারামারি করতাম আমি, আচ্ছা। এবং ছেলেদের সাথে মারামারি করতাম। মানে হয়তো ওরা এক্সপেক্ট করতো না যে একটা মেয়ে হিসেবে আমি কেন এত বোল্ড, কিংবা ওদের যে এরিয়াটা আছে সেখানে ইন্টারভিন করছি, বাট আমি স্মার্টলি ওখানে ঢুকে যেতাম এবং মনে হতো যে আমিও খেলবো। ওরা যদি 50% পায়, আমারও 50% রাইট আছে। তো ওই আচ্ছা, রাইটটা অ্যাকোয়ার করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি মারামারিও করতাম আচ্ছা, প্রচণ্ড। এই মারামারি ছোট ছোট দু একটা গল্প নিশ্চয়ই আছে। জি জি। দু একটা শুনতে চাই। একবার যেটা হয়েছে, আমি আমার জায়গা রেখেছি। প্রথমে ফার্স্ট গার্ল হিসেবে আমি অবশ্যই পেতাম। তারপরও আমাদের সময় ওইভাবে, মানে আমরা যেটা বলি যে সিট রাখতাম বান্ধবীদের জন্য, ঠিক আছে, ও আমার ব্যাগটা সরিয়ে সামহাও অন্য কেউ বসছিল, তার সাথে একটা পর্যায়ে আমার মানে ঝগড়া, এবং ঝগড়া করে হাত তুলাতুলি হয় নাই, বাট ঝগড়াটা এমন ছিল যে ও আমার ভালো ফ্রেন্ডই ছিল, ওর সাথে মনে হয় আমি সেকেন্ডারিতে আসার আগ পর্যন্ত আর কথা বলি নাই, এরকম আচ্ছা। হয়েছে। আবার আমাদের সময় যখন প্রাইমারি স্কুল ছুটি দিত, টুং 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 যে ইয়েটা, ঘন্টা। হ্যাঁ ঘন্টাটা বাজাতো, আমি যাচ্ছি, সামহাও খুব তাড়াহুড়াতে ছিলাম, ব্যাগে হচ্ছে বইগুলো ঢোকানো হয়নি, আমার হাতে কলমটা ক্যাপ ছাড়া ছিল। তো আমিও রাশে বের হচ্ছে, একটা ছেলে হচ্ছে ঢুকছিল গেটে, ওটা আবার ইন্টেনশনাল মারামারি কিংবা ইয়ে ছিল না। তো আমার কলমটা ওর হচ্ছে ঠোঁটে লেগে যায় এবং বড় ধরনের একটা ইনজুরি হয়, যেটার জন্য আমার বাসায়ও মোটামুটি কমপ্লেইন আসছিল, আমার মনে আছে। এবং আমার বাবা খুবই এটা তো স্যাড ছিল, ইচ্ছাকৃত না। ইচ্ছাকৃত না। আমি তারপরেও যেহেতু মানে এরকম ঘটনা আমার ঘটতো, হ্যাঁ। আমি মানে কনভিন্স করতে পারি নাই সামহাউ, সো ওটার জন্য আব্বা কোন মোটামুটি ক্লাসের ভালোই। ঘটনা? এটা ক্লাস 4 এর ঘটনা। আচ্ছা, বেশ ছোট। জি। মোটামুটি স্কুল জীবনে তো একদম দুরন্তপনার মধ্যে দিয়ে কেটেছে। জি। তখন কি কোনো সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন কখনো? স্কুলে থাকেন একটু জি। বার্ষিক প্রতিযোগিতা জি, বা জি, জি। এই বিষয়গুলোর জি। সাথে যুক্ত হওয়া হলো কিনা? আমি সব সময় সংস্কৃতি বলতে যদি আপনি বলেন নাচ গান, সেগুলো করতাম না। আমার ইচ্ছা ছিল, বাট বাবা সামহাও খুব সাপোর্টটা দিত না। সাপোর্ট দিত না, এবং পরিবারের সাপোর্ট ছিল না। আমি খেলাধুলা করতাম, আমি বিতর্ক করেছি, এবং আমার বই পড়ারও মোটামুটি অভ্যাস অভ্যাস ছিল। ছিল। তো কাদের বই এভাবে পড়তেন সে সময়? আমি গোয়েন্দার যে সিরিজগুলো আছে সেগুলো পড়তাম। আসলে বই পড়ার এবং বই কেনার টেন্ডেন্সিটা তখন মফস্বলে ওইভাবে স্টাবলিশ না। তো দেখা যাচ্ছে যে আমার 2-3 জন ফ্রেন্ড বই পড়তো, তাদের কাছ থেকে এনে এনে হয়তো বা আমি বাসায় পড়তাম, এরকম। এই চর্চাটা বোধহয় সে সময় একটু ছিল, যে কোনো একটা বন্ধুর কাছে একটা বই থাকলে সেটা Right, আরেকজন নিয়ে right, পড়া, right. নিজের কাছে একটা থাকলে হ্যাঁ, আরেকজনকে share করা। শেয়ার করা, এটা খুব- এই বিষয়টা খুব ছিল। হলিক্রসের গল্প শুনি তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি কলেজ জীবনের কথা বলছিলেন, ঢাকা এসে একটা নতুন পরিবর্তন নিশ্চয়ই এসেছে। তখন কি পরিবার সহ আসা হলো নাকি একদমই একা এসে ভর্তি হলেন? না, ঢাকায় আসলে আমার পরিবার শিফট করেনি। আমার বড় বোনের ইমিডিয়েট ছোট যে বোনটা, ও হচ্ছে মোটামুটি আয়রন লেডি। ওর দেখলো যে মানে আমাকে একটু কন্ট্রোল করাটা টাফ, ও ঢাকায় নিয়ে আসলো। রেজাল্ট যেহেতু ভালো ছিল, আচ্ছা, আমাকে রেজাল্ট বললো, কেমন তুমি- ছিল? আমি আসলে সরিষাবাড়িতে তখন সমসাময়িক সময়ে 22টা স্কুল ছিল। তার আমি যেহেতু হিউম্যানিটিজ ব্যাকগ্রাউন্ডের এবং গ্রেডিং সিস্টেমের ফার্স্ট ব্যাচ ছিলাম, আচ্ছা। আমি একাই হচ্ছে আর্টস থেকে এ পাই। বাহ। তো রেজাল্ট ভালো ছিল আসলে। এবং সেইবার আমার যতদূর মনে আছে যে এই ছিল সর্বোচ্চ গ্রেডিং। জি, এ প্লাস আসলে A+ সব বোর্ডে ছিল না। জি, না না না। এবং এ প্লাস ছিল, আমি যেহেতু ঢাকা বোর্ডের আচ্ছা, অধীনে আচ্ছা। ছিলাম, হিউম্যানিটিজ থেকে শুধু সারা বাংলাদেশ থেকে একজন এ প্লাস পেয়েছিল। আচ্ছা। মানে এর সংখ্যাও আসলে হাতে গোনা খুবই কয়েকজন কম ছিল। ছিল। বাহ। বাহ। এরপরে হলিক্রসের জীবন। হলিক্রসে আমি চান্স পেলাম। হলিক্রসে মফস্বল থেকে আসছি, দেখা যাচ্ছে যে শুরুর দিকে মানে আমার ক্যালিভার দিয়ে রেজাল্ট দিয়ে হচ্ছে কনভিন্স করতে হতো। একটা
ইয়ে থেকে যায় শহরে যারা বড় হয়েছে যে হ্যাঁ মফস্বল থেকে আসছে, ও কেমন হবে। তো আমি শুরুর দিকে ওইরকম ফ্রেন্ড পাচ্ছিলাম না, যেহেতু মানে খুব সোশ্যাল মানুষ। আমি আমার বাসায় এসে শেয়ার করলাম, বিশেষ করে আমার দুলাভাইকে ব্যাপারটা, যে দুলাভাই এরকম সবাই তো ভাবছে যে মফস্বল থেকে আসছি, তো আমি কি কেমন করব, ওইভাবে কেউ ফ্রেন্ডলি হচ্ছে না আমার সাথে। তো আমি ইংলিশে ভালো ছিলাম আবার। আচ্ছা। তো আমার দুলাভাই হচ্ছে বিএফ শাইন স্কুলে পড়ান। তো উনি বললেন যে তুমি রেজাল্ট ভালো করো, কমিউনিকেটিভ সিস্টেমটা কেউ ভালো মতো ওইরকম বোঝে না, দেখবা যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য সিরিয়াল পড়ে যাবে। এবং লাকিলি তাই হলো। চমৎকার, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। জি। এবং এই জায়গাতেই জানতে চাইবো যে যে সময়টার কথা আপনি বলছেন, সেই সময়ে আসলে কিছু মানুষ থাকে যাদেরকে মনে হয় যে অনুকরণীয়, জি। বা তাদের কথা শুনলেও ভালো লাগে, বা মেন্টর হিসেবেও তাদেরকে মানতে পছন্দ হয়, এরকম Right. কেউ ছিল? জি, আমার কলেজের, যদিও 2 বছর ছিলাম আমি হলিক্রসে, হলিক্রস কলেজের মোটামুটি সবাই জানে সিস্টার শিখা। ওনার কথা, ওনার ড্রেস আপ, ওনার বাচনভঙ্গি সব কিছু, এবং প্রত্যেকটা কথা মানে এমনভাবে বলতো যে কখনো হিট করতো না, বাট মনে হতো যে উনি যেটা বলছে এটাই পারফেক্ট, এটা রাইট, এটাই ফলো করতে হবে আমাদেরকে। হয়তোবা তখন যেটা অ্যাডাল্টহুডের দিকে আমরা যাচ্ছি সবাই, সবার একটু মনে ইমোশনাল যে জিনিসটা, সেটা নাড়া দিচ্ছে। হয়তোবা নারকেল গাছের দিকে কেউ তাকিয়ে আছে, উনি ক্লাসে বলল, কি দেখছো মেয়েরা, পাতা নড়ছে, ভালো লাগছে, ঠিক আছে এখন এটা লাগবে, চলো আমরা পড়াটা শেষ করি। তো খুব সুন্দর করে আসলে বুঝিয়ে বলতেন। এম ইন লাইফ কি ছিল আসলে? এম ইন লাইফ, আমি সামহাও ছোটবেলা থেকেই বুঝতাম যে আমি ভালো কিছু করব, আচ্ছা। এবং এটার জন্য যত দুরন্তপনা কিংবা যত কিছুই থাকুক, পড়াটা আমি ঠিক মতো করতাম। এমনও হয়েছে যে আপা হয়তো বা বলছে, আমি স্কুলের কলেজটার সময়কার কথা বলছি, যে মাগরিবের আজানের সময় পড়তে হয় না, এখন ওঠো, কিংবা এটা করো সেটা করো। আমার মনে হতো যে না, আজান দিয়েছে তো কি হয়েছে, আমি পড়বো। আমার মানে পড়ার প্রতি ওই ইয়েটা ছিল, আগ্রহটা ছোটবেলা থেকে ছিল। যেটা হয় যে একটা বাউন্ডারি, স্কুল কলেজটা, স্কুলে যে আমি বাউন্ডারিটা পাই নাই, আমি বলবো যে 2 বছরে আমার মানে ওই সময়টা, যেহেতু আমি মানে অ্যাডাল্টহুডের দিকেও যাচ্ছি, বয়সন্ধিকার চলছে, পড়ালেখার প্রেশারটা হলিক্রসে অনেক বেশি, এবং ডিসিপ্লিন তো আরও বেশি। মানে সমস্ত কলেজ লাইফে আমি একদিন কলেজ মিস করেছি, এবং সেজন্য আমার অভিভাবক নিয়ে যেতে হয়েছে। তো আচ্ছা। ওটা আমার জন্য একটু ট্রমা ছিল। আর সাথে যেটা বলবো যে ওই সময়টায় আমি আগারগাঁওয়ে থাকতাম। আগারগাঁও থেকে সকালবেলা কলেজে যাওয়ার যে জার্নিটা আমি খুব এনজয় করতাম, খুবই এনজয় করতাম। এবং তখন থেকে আমি ভাবতাম যে আচ্ছা, আমাকে তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে। আমার ইচ্ছা ছিল ইংলিশে পড়ার, যেহেতু আমি ছোটবেলা থেকে শুনে আসছি আমি ইংলিশে খুব ভালো, বাট আনলাকিলি সেটা হয়নি। আমি ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চে ভর্তি হই। আমার কলেজ থেকেই টার্গেট ছিল আমি কোচিং করব, কোচিংয়ের সময় পড়বো, এবং আমি অনেক পড়তাম। যেটা হতো যে ফ্রেন্ডরা বলতো যে তুই তো ভালো রেজাল্টও ভালো, চান্স তো পাবি, এত পড়ে লাভ নাই, হয় এখানে যাইস কিংবা সেখানে যাই। সেটা আমি জানি না, মানে সামহাও নিজেকে খুব কন্ট্রোল করতাম। আছে কলেজ বাং মেরে এখানে যাওয়া সেখানে যাওয়া, এটা আমি পছন্দও করতাম না, কখনো করিও নি আসলে। আর সেলফ কন্ট্রোলের ব্যাপারটা সামহাও নিজে থেকেই আসছে। তবে একটা জিনিস আমার সব সময় কাজ করতো, সেটা খুবই স্বাভাবিক। ছোটবেলা থেকে যেহেতু মা পাইনি, সবাই একটু কথা বলার সময় বলতো যে হ্যাঁ, ওর তো ছোটবেলায় মা ছিল না, সেজন্য এরকম, মানে ওর তো ছোটবেলায় মা ছিল না, হয়তো বা সেজন্য ওরকম। তো এই জিনিসটা আমাকে খুব মানে কষ্ট দিত, মা থাকলে এমন কি করতো। মানে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি, এবং আমি তো একটা ডিসিপ্লিনের ভিতরেই আসছি, এবং আই হ্যাভ প্রুভেন দ্যাট আপ টু 12 গ্রেড। তো বিভিন্ন চিন্তার মধ্যে আমি যেটা বলবো যে পড়ালেখার চিন্তাটা, এবং আমি যে ভালো কিছু করব লাইফে, এই এইমটা আমার সব সময় ছিল, এবং আমি ওই দিকেই আসলে, এবং এই বয়সে এটাই আসলে সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত। এবং আপনার জীবন পর্যালোচনা করলে যেটা আমরা পেয়েছি, পরবর্তীতে আপনি ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলেন আপনার স্বপ্ন পূরণের একদম দ্বার প্রান্তে। একটু শুনি গল্পটা। আমি ইউনিটে যেটা বলছিলাম যে আমার ইংলিশে পড়ার ইচ্ছা ছিল, সামহাও ওভার সিরিয়াসনেসের জন্যই হয়তোবা আমি
বৃত্ত ভরাট করার একটা সিরিয়াল থাকে। জি। আমি খুব স্ট্রেস নিই এবং সিরিয়ালি আমি আসলে মিস্টেক করে ফেলি। আমার যে এমসিকিউ গোল ভরাট করার আচ্ছা, যে আচ্ছা। ব্যাপার থাকে সেটা আমি সিরিয়ালি করি না, এবং দেখা যাচ্ছে যে খ ইউনিটে আমি চান্সই পাই না, মানে একদমই ছিটকে যায়। তারপর তো যথারীতি আপসেট হলাম যে আমি ঢাকায় এসেছি, হলিক্রসে পড়লাম, আমি তো ঢাকা ইউনিভার্সিটি ডিজার্ভ করি এবং ইংলিশে ডিজার্ভ করি, আমি কি তাহলে সেকেন্ড টাইমের জন্য করব? আবার একই সাথে চিন্তা করছি যে না, আমি ইয়ার লস দেব না, আমার ফ্রেন্ডরা আমার চেয়ে সিনিয়র হয়ে যাবে। সো আমার দুলাভাই যেহেতু শিক্ষক ছিলেন, উনি ওনার একজন স্টুডেন্ট ছিল যে কিনা আমাদের নেবার আর কি পাশে পাশে থাকতো, সে আইআরে পড়তো এবং সে আমাকে জানতো। সে বললো যে তুমি হতাশ হও না, আইআরে উমো ইউনিটের আন্ডারে তখন এটা ছিল যে একটা পরীক্ষা তো রয়ে গেছে, তুমি ওখান থেকে ফর্ম উঠাও, আমার কনফিডেন্স আছে তুমি চান্স পেয়ে যাবা। বাহ। তো ওই আপুর থ্রুতে আমি আসলে আইআর সম্পর্কে জানি এবং পরবর্তীতে ফর্ম তুলি, প্রিপারেশন নেই এবং চান্সও পেয়ে যাই লাকিলি। আমার যেটা বলবো যে ওখানে কিছু আমাদের আইআরে ভর্তির জন্য প্রশ্নটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, মেন্টাল ম্যাথ থাকে, মেন্টাল মানে মানসিক যে সাইকোলজিক্যাল বিভিন্ন জিনিসগুলো সেগুলো অ্যাসেস করার জন্য বিভিন্ন ক্যাটাগরির কোয়েশ্চেন থাকে। তো আমার মনে হয় যে আমি ছোটবেলা থেকে সাইকোলজিটা, মানুষের সাইকোলজিও মানে যখন ইন্টারাকশন আমি করতাম, আমি সামহাও ধরতে পারতাম যে হোয়াট আর ইউ ওয়ান্টিং ফ্রম মি, কিংবা আপনি আমাকে কি ধরনের জাজ করে কথা বলছেন নাকি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করছেন। তো এই জিনিসগুলো আমি বুঝতাম। এবং এমনিতে আলাদা করে প্রিপারেশন নিয়েছিলেন নাকি সেই না, ছোটবেলার সেই ছোটবেলার সেই লার্নিং দিয়ে আসলে এটার জন্য আমার কাছে মনে হয় যে আপনার জীবনটা ওই যে অন্যরা যেমনটা বলছিল জি। সেই জায়গা থেকেই যদি বলি, মা থাকার কারণে আমার মনে হয় যে অনেকখানি প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করাটা আপনি শিখেছিলেন রাইট, এবং মানুষকে ওই যে যেটা বললেন যে তার কথা শুনলে হয়তোবা তার অভিব্যক্তিগুলো বুঝে ফেলতেন, এটা আসলে ওই অভিজ্ঞতার কারণেই হতে পারে। ম্যাম, আইআরএ পড়া সেই সময়টায় একটা নতুন বিষয়, এই বিষয়ের আসলে ভবিষ্যৎ কি, ক্যারিয়ার আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা নিয়ে একটা কনফিউশন থাকার কথা। জি, একটু শুনি। এই কনফিউশন রিয়েলি ছিল। আমার কাছে মনে হতো যে সিনিয়র আপুরা এখান থেকে বের হয়ে আসলে কি করে। তো তখন সিনিয়র ভাই আপুদের অনেকেই আসলে ডেভেলপমেন্ট সেক্টর তখন জাস্ট রেইজ করছে, ওরকম প্রমিনেন্ট না। জি। আবার একই সাথে অনেকে ব্যাংকে যাচ্ছে, অনেকে বিসিএস প্রিপারেশন নিয়ে বিসিএস দিচ্ছে। আমার আবার ছোটবেলা থেকে যেটা বললাম যে চ্যালেঞ্জ নেওয়ার খুব ছিল। আমার কাছে মনে হতো যে সরকারি চাকরি, আমার যেহেতু পৌরনীতি ছিল, ওখানে লাল ফিতার দৌরাত্ম পড়েছি, তো বিভিন্ন ধরনের জবাবদিহিতা কিংবা একটা যেভাবে যে প্রসেসের ভিতর দিয়ে আমরা যাই, আমার কাছে মনে হতো এই প্রসেসটা আমার জন্য না, আমি মনে হয় স্লো প্রোগ্রেস করব। সো হোয়াই নট আই ট্রাই ফর ডেভেলপমেন্ট সেক্টর। সেজন্য আসলে এক্সট্রা আমি ল্যাঙ্গুয়েজ শিখি, পড়ালেখার পাশাপাশি আমি ফ্রেঞ্চে ডিপ্লোমা করেছি। ব্রিটিশ কাউন্সিলে আমি যাওয়া আসা করতাম। ব্রিটিশ কাউন্সিলে ওখানে রিডার্স ক্লাব একটা মিটিং সিরিজ হয়, সেখানে আমি লিড হয়ে যাই। আমি আই ওয়াজ টু রেগুলার আর কি। তো এই জিনিসগুলোই আমার আসলে ইউনিভার্সিটি লাইফটাকে মোটামুটি ভরে রাখতো। সাথে সিনেমা দেখতে যাওয়া, বাসায় মিথ্যা কথা বলা, যদিও মিথ্যা বলতে খুবই কনফ্লিক্টিং লাগতো, কারণ হলিক্রসে খুব ভালোভাবে ইনজেক্ট করা হয় যে অভিভাবকের সাথে মিথ্যা না বলা, সময়টা অ্যাবিউজ না করা, কোনো কিছু অপচয় না করা, যেটা আমি বলবো স্টিল আমি ধারণ করি। আমার মনে হয় প্রত্যেকটা এক্স হলিক্রস যারা, তারা সবাই ধারণ করে আসলে। বাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তো পূরণ হলো, রেজাল্ট কেমন হচ্ছিল, একটা নতুন বিষয়। আপনি বরাবরই আসলে পড়াশোনায় ভালো, এটা সবসময় আমরা বলছি এবং বুঝতে পারছি আপনার গল্প শুনে। সব নিয়ম মতোই আসলে সব পড়াশোনাগুলো শেষ করতেন, কিন্তু থাকে না তারপরে একটু বিষয়টা পড়তে ভালো লাগছে কিনা বা উপভোগ করছিলেন কিনা? আমার কাছে মনে হয় যে আমি উপভোগ করছিলাম, ফুল ফ্লেজেডলি উপভোগ করছিলাম, কিন্তু কিছু সাবজেক্ট রয়ে যায় যে তার সাথে আমি হয়তো বা তাল মিলাতে পারছি না। এরকম একটা বিষয় আমার হয়েছিল যে রিসার্চ, যেহেতু ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চের জিনিসগুলো আমার খুবই খটোমটো লাগতো এবং মানে পার্সোনিফিকেশন যেটা বলে আমার ইন্টারনালাইজ করতে খুবই প্রবলেম হতো। এবং খুব স্বাভাবিক, আমার গ্রেড বেশি থাকলেও ওই একটা সাবজেক্টের জন্য আমি আসলে 4 আউট অফ 4 পাই নাই ইয়েতে, অনার্সে, বাট আমার রেজাল্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। পড়াশোনা শেষ করা হলো, পড়াশোনা শেষ করার পরে আপনি যেটা করলেন, শিক্ষকতাতে যোগ দিলেন। জীবনে একজন শিক্ষকের কথা বলছিলেন যে তার আসলে আচরণগত জায়গাটা, অপার মুগ্ধতা নিয়ে আপনারা এখনো স্মরণ করেন।
আপনার প্রথম দিনের শিক্ষকতা জীবনের গল্প শুনতে চাই, যে একদম স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে কি অনুভূতি হয়েছিল প্রথম দাঁড়ানো? ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ যেটা করে, যে ফুল ফ্লেজেডলি বাচ্চাদের সাইকোলজি বুঝে, বিভিন্ন টেকনিক স্ট্র্যাটেজি বুঝে কিভাবে তাদেরকে আনন্দের মাধ্যমে শিক্ষা দিতে হবে, হাতে কলমে এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিক্ষা দিতে হবে, এটা ফুল রপ্ত করেছিলাম। তো আমাদের সমাজে যেটা হয় যে অ্যাজ এ টিচার আপনি ভ্যালু পাচ্ছেন, বাট হয়তোবা লাইফস্টাইলগত দিক থেকে কিংবা ইকোনমিক দিক থেকে সেরকম আপনি কি বলবো রেসপেক্টটা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি যখন ফার্স্ট ডেতে জয়েন করলাম, আমার কাছে মনে হলো, মানে আমি আসলে কেন পড়ছিলাম, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। আমি যা জেনেছি এটা প্রয়োগ করার একটা মাধ্যম পেলাম। তো স্কুলটা ছিল ইন্টারন্যাশনাল স্কুল, কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। আমি ইংলিশেও ভালো ছিলাম, আমার জন্য অ্যাডজাস্ট করাটা খুব প্রবলেম হয়নি। আর আমার যেহেতু টেকনিকগুলো আমি জানতাম, আমি শুরুতেই তো হোমরুম টিচার, ওদের ক্লাস টিচারকে বলে হোমরুম টিচার, উনি অলওয়েজ ফরেনার থাকে, তার সাথে আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেই। তো আমার কৌশল দেখে দেখা যাচ্ছে যে সে একসময় বলে যে তুমি অনেক ভালো করবা, এই লাইনে থাকো। এবং এমনও হতো যে উনি যখন লিভে যেতেন, পুরা ক্লাস মানে আমি আমার থ্রুতেই আসলে কন্ট্যাক্ট করাতেন এবং পরবর্তী অ্যাসেসমেন্ট করা সবকিছুই আমি করতাম। পড়াশোনা শেষ করে শিক্ষকতা করবেন এটা কি আগেই ভেবে রেখেছিলেন, বা অন্য কোনো পেশায় যাবেন কিনা এরকম কোনো পরিকল্পনা ছিল কিনা? আমি আসলে অ্যাজ সাচ শিক্ষক হব সেটা কখনোই ভাবি নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। আমার কাছে মনে হয়েছে যে আমি এখান থেকে যে লার্নিংগুলো স্টুডেন্টরা কিভাবে ভালো শেখে এবং শিক্ষকদের ভিতরে কি ঘাটতি আছে, সেই জিনিসটা এখানে আমি অবজার্ভ করতাম, এক্সপ্লোর করতাম। এখানেও ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য প্রফেশনাল ডেভেলপমেন্ট সেশন হতো, যেখানে কিনা আমি আস্তে আস্তে লিড নেওয়া শুরু করলাম। এবং আমি জানতাম যে একসময় আমি বাংলাদেশের পুরো এডুকেশন সেক্টরে কন্ট্রিবিউট করতে চাই, তো সেভাবেই নিজেকে প্রিপেয়ার করতাম। আর এই জায়গাটা যদি আরেকটু প্রাসঙ্গিকভাবে জানতে চাই, আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আসলে কোনো শিক্ষকের এরকম কোনো গুণ বা কোনো বিষয় ভালো লেগেছিল কিনা? আপনার বিশ্ববিদ্যালয় জীবন হতে পারে। জি, আমি স্কুলের কথা বলবো। আমি ইতিহাসে খুব ভালো ছিলাম, মানে আগের বিল্ডিংগুলো কেমন ছিল, ড্রেস আপ কেমন ছিল, আমি না ভিজুয়ালাইজ করতাম। এবং ইতিহাস টিচার যিনি ছিলেন মহেন্দ্র স্যার, উনি ইতিহাস পড়াতেন, ওনাকে আমার খুবই ভালো লাগতো, খুবই ভালো লাগতো। বিকজ ইতিহাসকে যেভাবে তখন তো ওইরকম ব্লেন্ডেড লার্নিং কিংবা ভিজুয়ালাইজ করার ওরকম মাধ্যম ছিল না, উনি এমনভাবে পড়াতেন মনে হতো যে অতীতের ঘটনাগুলো উনি জীবন্তভাবে করছেন, আমাদের সামনে উপস্থাপন করছেন। তো তখন থেকে আমার মনে হতো যে অন্য সাবজেক্টের টিচাররা কেন এভাবে পড়ায় না, মানে শিক্ষা নিয়ে পড়বো সেটা আমি জানতাম না, বাট আমার কাছে মনে হতো যে তাদের অনেক এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট আছে, শিক্ষার্থীদেরকে জানা, ইভেন তাদের নিজেদেরকেও জানারও অনেক স্কোপ রয়ে গেছে। তো তার অমায়িক উপস্থাপন আমাকে খুবই মুগ্ধ করতো। এবং আমার কাছে মনে হয় যে তার মতো করে এখন তো আরো অনেক ডিভাইস, অনেক টেকনোলজি এসছে, শিক্ষকরা যদি ওভাবে ক্লাসরুমে পড়ায়, শিক্ষার্থীরা একবিংশ শতাব্দীতে অনেক এগিয়ে যাবে। এবং এই বিষয়টা নিয়ে আসলে আপনার বিস্তর একটা কর্ম পরিকল্পনা, কর্মযজ্ঞ সবই আছে, আমরা সেই জায়গাতে যাব। কিন্তু আজকে আপনার সাথে যতক্ষণ গল্প করছিলাম এর মধ্যে আমি 3-4 বার মনে হয় শুনেছি যে আমি ইংলিশে ভালো ছিলাম। জি, এটা সত্যি ভালো লাগছিল। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে অন্য ভাষা শেখার একটা প্রবণতা রয়েছে, তারা চাইনিজ শিখছে, জাপানিজ শিখছে, অনেক ভাষা শিখছে। আপনি যেহেতু শুরু থেকে ইংলিশের একটা চর্চা করতেন, আসলে ছোটবেলা থেকে কিভাবে চর্চাটা আগালে একটা সময় এসে আপনার মতো বলা যায় যে আমি ইংলিশে ভালো ছিলাম? আমি না ছোটবেলায় খুবই মিনা কার্টুন দেখতাম, এবং বড় হওয়ার পরও দেখা যাচ্ছে যে ছোটবেলাতেও যখন ইংলিশ চ্যানেলগুলো আসতো, হয়তো বড়রা ভাবতো যে ইংলিশ থেকে আমি কি শিখতে পারি, বাট আমি দেখা যাচ্ছে যে রিমোট নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওই বিবিসি নিউজ শুনতেছি কিংবা ইংলিশ মুভি দেখতেছি। তো ইংলিশ মুভি সেই সময় মফস্বল এলাকায় টিভিতে চলা মানে একটা ক্রাইম করার মতো। বাট আমার কাছে মনে হতো যে আমি তো ভালোর জন্যই, কিংবা আমাকে এটা টানতেছে, সো হোয়াই নট আই এক্সপ্লোর ইট। তো আমি ইংলিশ কার্টুন দেখতাম।
প্লাস হচ্ছে মিস্টার বিন আমার পছন্দ ছিল, এটা দেখতাম। আর সব সময় যখন মুভি চলতো ইংলিশ, কলেজে ওইরকম কেউ ওইরকম কিছু বলতো না, আমি ইংলিশ মুভি দেখতাম এবং সাথে সাথে সাবটাইটেলগুলো আমি পড়ার চেষ্টা আচ্ছা, করতাম। আচ্ছা। আচ্ছা। আর ব্রিটিশ কাউন্সিলে যখন এক্সপ্লোর করা শুরু করলাম, সেটা তো মানে ভাস্ট একটা ওয়েল রিসোর্স লাইব্রেরি বলবো, তো ওটাও আমি ধরে রেখেছি নিজেকে ভালো তার করার মানে জন্য। ছোটবেলা থেকে এটা আপনাকে আসলে Right, attract করতো। মানে টানতো, আপনার ভালো লাগতো। ফ্রেঞ্চ ভাষাও তো আপনার শেখা জি, হয়েছে, জি। সেটা কেমন অভিজ্ঞতা? ফ্রেঞ্চ ভাষা আমাদের ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিং এ যেটা হয় যে ইফ ইউ ডোন্ট ইউজ ইট, এটা এক সময় অ্যাবলিশ হয়ে যায় আপনার ভিতর থেকে। এখন যেমন জোপাল ফসে কিংবা জমাপেল জাকিয়া সুলতানা ছাড়া আমি অন্য, আমার নাম জাকিয়া সুলতানা এবং আচ্ছা। এই বেসিক কথাগুলো ছাড়া আমি আসলে বলতে পারি না, বাট আই ক্যান ওয়েল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন এবং রিডিংও করতে পারি। বাহ। সো তো চর্চাটা আসলে অনেক জি, গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে আমার মনে হয় যে ওই এক্সপোজারটা দেওয়া, হোক এটা চাইনিজ, হয় জাপানিজ, হয় ফ্রেঞ্চ, আপনি ওই বাচ্চাদেরকে এক্সপোজারটা দেন। তারা প্রিন্টের সাথে অনেক সময় হয় কি যে লেটারগুলো লেখা দেখেও অনেক সময় ভালো লাগা কাজ করে যে Right. আমি এই লেটারটা কিভাবে লেখে, কিভাবে বলে শিখবো। তো যত বেশি আমরা এক্সপোজ করব চাইল্ডহুডে ল্যাঙ্গুয়েজের দিকে, তত বেশি সমৃদ্ধ হবে ভাষায়। এবং মাসুক যেটা বলছিল, আসলে পরিবর্তনটা হয়েছে এখনকার জেনারেশনের শিশুদের কথা বলি বা বড় হচ্ছে যারা, সকলেই আসলে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ভাবছে, এবং যে ভীতিটা আসলে আমাদের সময়কারও ছিল যে একটু আসলে বাংলা মিডিয়ামে যারা ছিলাম একটু ইংলিশে ভয়ই পেতাম, সো ওইটা অনেকটা কাটিয়ে উঠেছে সবাই। আসলে সবাই নতুন নতুন ভাষা, নতুন কিছু জানতে চায়, নতুন কিছু শিখতে চায়। সেখানে আপনার অভিজ্ঞতাতে আসবো, ক্যামব্রিজ এডুকেশনে যোগ দিয়েছিলেন আপনি, সেটা কবে? আমি 2011-তে হচ্ছে ক্যামব্রিজ এডুকেশনের যে ইংলিশ ইন অ্যাকশন প্রজেক্টটা ফান্ড করতো ইউকে এইড, সেখানে জয়েন করি কো ট্রেনার হিসেবে, টিচার ট্রেনার আর কি। তো বাংলাদেশের সবগুলো ডিস্ট্রিক্টে, তার আগে কানাডিয়ান স্কুলে তাহলে আপনার কতদিন থাকা হলো? ওখানে 11 মাস ছিলাম। আচ্ছা। বছরখানিক থাকার পরে আমি এখানে সুইচ করি। এখানে যেহেতু প্ল্যাটফর্মটা বড় এবং আমি যেভাবে নিজেকে চেয়েছিলাম যে এক্সপ্লোর করতে, সেটার স্কোপ আমি পাই। মফস্বলে যে এডুকেশন অফিসাররা আছেন, ইউআরসিআই বলে আমরা উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর, তাদের সান্নিধ্য পাই। হেড টিচার এবং টিচার যারা, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সুযোগ পাই। বিশেষ করে তারা প্রমোট করতো যে কমিউনিকেটিভ সিস্টেমটা যে ইংলিশ সে আসলো, সেটাকে কিভাবে স্টুডেন্টদেরকে ব্লেন্ডেড ওয়েতে টেকনোলজির ইউজের মাধ্যমে শেখানো যায়, ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে। সো এটার জন্য আমরা যেটা করতাম যে শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য, দক্ষতা উন্নয়নের জন্য যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যাটেরিয়াল, সেটা ডেভেলপ করতাম। প্লাস হচ্ছে বিভিন্ন অডিও ক্লাসে কিভাবে রাইম পড়ালে তারা শুনে, ইংলিশ অ্যাকসেন্ট শুনে কিংবা বিভিন্ন রোল প্লে এবং গেমের মাধ্যমে ইংরেজিটা শিখতে পারে, সেই বিষয়ে শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দিতাম। একটু জানতে চাই, দেশের বিভিন্ন অঞ্চলে তো আপনার প্রশিক্ষণ দিতেও যেতে হয়েছে, একটু অভিজ্ঞতাগুলো ছোট করে একটু জানতে চাই। আমার মোটামুটি লামা থেকে শুরু করে বান্দরবনের, আমাদের পাবনা, রাজশাহী, সব জায়গাতেই মোটামুটি মোরলেস কাজ করা হয়েছে। আমার কাছে বলে না যে হয়তোবা আমার আশেপাশে কি হচ্ছে সেটা আমি জানি না, আমি হয়তোবা দূরবর্তী এলাকায়, প্রত্যন্ত এলাকা বলে সেখানে আমি ইন্টারভেনশন করছি। আমি যদি ইয়ের কথা বলি, প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে রংপুর গেলে বোঝা যায় যে ক্লাইমেটের জন্য শিক্ষা ব্যবস্থাটা কতটুকু আসলে ভালনারেবল হয়ে যায়। তাদের ক্লাসে উপস্থিত হওয়াটা, তারপর হচ্ছে নদী ভাঙনের জন্য হয়তোবা 2 দিন আগে যে স্কুল ছিল, পরের দিন যে স্কুলটাই নাই। একটা ছোট্ট বনে ওইটা কত বড় একটা ইম্প্যাক্ট, সেই স্কুলকে ঘিরে হয়তোবা তার কত অভিজ্ঞতা হয়েছে, ভালো টিচার, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, সবুজ ঘাস, শিক্ষার্থীরা এখানে আসছে, মাঝখান থেকে স্কুলটা বন্ধ হয়ে গেল। তো এটা আসলে যদি আমরা মানে অভিজ্ঞতা না করি, এটা বোঝা যাবে না। তাদের মানে শিক্ষার্থীদের কথা আমি বিশেষ করে বলবো, একটা ছোট মনে কতটুকু প্রভাব ফেলে। এমনি থেকে ক্যামব্রিজ এডুকেশন, ওখান থেকে আসলে প্রশিক্ষণগুলো আপনি জি জি, ক্যামব্রিজেও দিয়েছি। আমার মোরলেস প্রত্যেকটা মানে জবেই টিচারদেরকে ক্যাপাসিটি ডেভেলপ করার স্কোপটা ছিল। ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য যে আমরা যে মডিউল তৈরি করি সেটা তৈরি করা, প্লাস হচ্ছে লেটেস্ট আমি যে কাজটা করলাম ইউএসএআইডির
কেমনেক্স ইন্টারন্যাশনালের আন্ডারে। সেটা ছিল যে ব্লেন্ডেড প্ল্যাটফর্ম একটা তৈরি করা, যেখানে কিনা শিক্ষক একটা ফেস টু ফেস হচ্ছে ইন্টারভেনশন পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইনে তাদের সুবিধাজনক সময়ে ট্রেনিংটা কমপ্লিট করে আবার ফেস টু ফেসে এসে তারা কি শিখলো নিজেদেরকে রিফ্লেক্ট করা, যে জায়গাগুলোতে তাদের ঘাটতি আছে সেগুলো সরাসরি প্রশ্ন করা, এগুলোর মাধ্যমে শিখতো আর কি। তো ওটা যখন বন্ধ হয়ে গেল তখন বলবো যে পুরো আমার শুরু হয় হচ্ছে প্রাইমারি দিয়ে, প্রাইমারি শিক্ষকদের ট্রেনিং, সেকেন্ডারি, তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত। এখন তো আমি ইউনিভার্সিটি লেভেলেও আসলে যে ঘাটতিগুলো আছে স্টেমের ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের টিচিং লার্নিংয়ে, সেটা নিয়েও কাজ করি। আমার কাছে মনে হচ্ছে যে মানে প্রত্যন্ত অঞ্চল প্লাস হচ্ছে ঢাকার ভিতরেও যদি আমি বলি, শিক্ষকদের জ্ঞান এবং অভিজ্ঞতার অনেক ঘাটতি রয়ে গেছে। এবং শিক্ষকদেরকে আমরা শুধু যদি দক্ষতা উন্নয়নের কথা বলি সেটা একটা ব্যাপার, কিন্তু এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড প্লাস হচ্ছে শিক্ষার্থীদের সোশিও ইকোনমিক অবস্থা এবং সাইকোসোশ্যাল প্রেক্ষাপটটা যে একটা স্টুডেন্টকে মানে পড়ালেখা শেষ করতে কতভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আমি সরাসরি দেখেছি। ফর এক্সাম্পল, আমি যদি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের আন্ডারে ধলপুর আছে, রবিদাসপাড়া আছে, সেখানকার কথা বলি, একটা শিক্ষার্থী তাদেরকে হয়তো বা প্রজেক্টের ইন্টারভেনশনে আমরা এনেছি, কিন্তু 13 বছর বয়স, তার মামা বাড়ি তাকে নিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আমরা জানি না, যেহেতু ওই এলাকায় প্রেজেন্ট থাকলে আমরা যেহেতু ওখানকার লয়ার, স্কুল কমিউনিটি প্লাস হচ্ছে যে ইউথ গ্রুপের বিভিন্ন অ্যাক্টিভিটির থ্রুতে তাদেরকে অ্যাওয়্যার করেছি যে কেউ যেন সেকেন্ডারি লেভেল থেকে 40টা স্কুলে যে শিক্ষার্থীরা পড়ছে, মেয়ে শিক্ষার্থী, তারা যেন ঝরে না পড়ে। মানে ইউ নেভার নো, তাদের পিউবার্টির সময় এমনও হয়েছে যে আমি রবিদাসপাড়ায় যখন গেলাম দেখলাম যে তারা বাই রোটেশন ঘুমায়। ফ্যামিলি মেম্বার হচ্ছে 11 জন, বাসাটা এত ছোট, যদি 6 জন ঘুমায় রাতে, বাকি কয়েকজন হচ্ছে দিনের বেলা ঘুমাবে, শিফট করে ঘুমাচ্ছে তারা। তখন একটা পিউবার্টিতে যখন একটা মেয়ে যায় তখন তার রিপ্রোডাক্টিভ হেলথ অনেক কিছু ইন্টারলিঙ্ক থাকে, তার মানসিক অবস্থা। তো আপনি ওই ইনফ্রাস্ট্রাকচারে চিন্তা করে দেখেন, এতগুলো ফ্যামিলির জন্য একটা ওয়াশরুম ফ্যাসিলিটি, তো একটা বাচ্চা যে স্কুলে যাবে তার রুটিন কাজগুলো সে স্টুডেন্ট অ্যাজ সাচ একটা স্টুডেন্ট হিসেবে করবে। মার্জিনালাইজড কমিউনিটিতে তারা আসলে কতটুকু ভালনারেবল তাদের কাছে না গেলে বোঝা যায় না। এটা আমি যেমন রংপুরের কথা বললাম, আবার দেখেন আমি সেন্ট্রালে থাকছি যখন ঢাকায়, এই ঢাকা ডিভিশনের মধ্যেও অনেকগুলো জায়গা আছে যেখানে অবস্থা এরকম। আপনি 100 ফিটে যান ঢাকা নর্থের ইয়েতে, ওখানে যে মার্জিনালাইজড কমিউনিটিটা আছে, আমার অবিন্তা কবির ফাউন্ডেশনের ইন্টারভেনশনের থ্রুতে ওখানে আমি প্রোগ্রাম ম্যানেজার ছিলাম এডুকেশনে। তো আমি মেয়েদের শিক্ষার জন্য কাজ করতাম ক্লাস 1 থেকে ক্লাস 5, এখন অবশ্য ওটা সেকেন্ডারিও হয়েছে। তো তখন দেখতাম যে ম্যালনারিস্ড একটা বাচ্চা যখন আপনি পাচ্ছেন, যে কিনা বেসিক লাইফস্টাইলটা মানে পাচ্ছে না এবং পরের দিন সকালে স্কুলে আসছে, কতটুকু হ্যাসলসাম তার জন্য কন্টিনিউ করাটা আপ টু গ্রেড 5। সত্যিই তাই। এবং আমরা যদি সোশিও ইকোনমিক জায়গা থেকে একটু এডুকেশন সিস্টেমে ঢুকি, আপনি যেমনটা বলছিলেন যে আপনি শিক্ষক প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন, শিক্ষক প্রশিক্ষণ তো একটা ব্যাপার, কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাতে কাজ করতে গিয়ে অনেক ধরনের সমস্যা তো ফেস করেছেন, সেগুলো আমরা শুনবো, কিন্তু অভিভাবকের জায়গা থেকে অনেক বড় একটা দায়িত্ব আছে। সেই জায়গাটা একটু শুনতে চাই, তাদের জন্য কি কোনো কাউন্সেলিং বা কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি আপনাদের ছিল কিনা? আমি যখন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালে জব করি, সেই সময়টা ছিল কোভিডের টাইম। তো আমরা সবাই মোটামুটি এক্সপোজ করেছি সাইকোলজিক্যাল বিভিন্ন ট্রমার জন্য। আমরা মেয়েদেরকে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে একটা মানসিক অশান্তি, তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার একটা প্রবণতা, এবং যে নিউট্রিশনটা ইনশিওর করার কথা কোভিডের সময়ে ফ্যামিলিগুলো হচ্ছে স্ট্রাগল করছে। সেই সময় সেফ ব্যাক টু স্কুল ক্যাম্পেইনের আন্ডারে আমার প্রজেক্টের নাম ছিল লার্নিং নেভার স্টপস। তো আমি গাজীপুরে, যেখানে হচ্ছে গার্মেন্টস কর্মীরা তাদের সেটেলমেন্টটা আছে, সেই ফ্যামিলিতে মানসিক স্বাস্থ্যটার ইয়ে করা, প্লাস হচ্ছে বাল্যবিবাহ রোধ এবং ঘরে বসে কিভাবে শিখতে পারে, আমরা একটা অ্যাপ ডেভেলপ করেছিলাম। সেই অ্যাপের থ্রুতে শিক্ষার্থীরা পড়তো। আমরা যেন যে পড়াগুলো তারা জানে সেগুলো ভুলে না যায়, সেজন্য হচ্ছে রেমিডিয়াল হচ্ছে ক্লাসরুম
সেশনের ব্যবস্থা করতাম, যেখানে কিনা শিক্ষার্থীরা বাবা মার কাছে পড়ে, কিংবা বাবা মা যদি পড়ালেখা না জানে, হয়তোবা প্রতিবেশী কেউ হলো শিক্ষিত আছে, তাকে ইন্টারভেনশনের মাধ্যমে পড়ালেখাটা কন্টিনিউ করেছে। তো দেখা যাচ্ছে যে অভিভাবকের ভূমিকা সবসময়ই ছিল, কিন্তু আমাদের সিস্টেমে অভিভাবককে এই ইকোসিস্টেমের, মানে এডুকেশন ইকোসিস্টেমের একটা অ্যাক্টিভ পার্ট হিসেবে দেখার যে ইয়েটা আছে, টেন্ডেন্সিটা আছে, সেটা আরেকটু অ্যাক্টিভ করতে হবে। কিছু অভিভাবক, যদি আমি যে মার্জিনালাইজড কমিউনিটির কথা বলি এবং সাধারণ ফ্যামিলিতে আমরা এখন যে লাইফস্টাইলে অভ্যস্ত, বাবা মা হয়তো বা দুজনই বিজি, হয়তো বা কেয়ার গিভারের কাছে বাচ্চাটা থাকছে, তাদেরও আসলে ইন্টারভেনশনের দরকার আছে আমি বলবো। আর অভিভাবকের তো অ্যাক্টিভ পার্টিসিপেশন প্রত্যেকটা স্কুলে সব জায়গাতেই দরকার, কারণ একটা বাচ্চা শুধু স্কুলের সাপোর্টে হোলসাম হিউম্যান বিং হিসেবে বড় হতে পারে না। আর এডুকেশনে যারা এডুকেটেড না, তারাও কিভাবে, বিশেষ করে ডিভাইসের যুগ এখন, কিছু কিছু বাচ্চা ডিরেইল হয়ে যাচ্ছে, তারা লাগাম টানতে পারছে না, এই বিষয়গুলোতেও আমি বলবো যে কাউন্সিলিং এর সুযোগ আছে। চমৎকার। এমনিতে ই লার্নিং, এসপিএমএস অ্যাপ, ডিজিটাল শিক্ষা নিয়েও কাজ করার আপনার অভিজ্ঞতা রয়েছে, সেগুলো কি সেভ দ্য চিলড্রেনের এই প্রজেক্টের মধ্যেই কাজগুলো হয়েছে? এটা এসপিএমএস অ্যাপে কাজ করেছে স্কুল পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে কতজন কোভিডের পরে কতজন এনরোল করলো, তারা রেগুলারলি আসতেছে কিনা সেটা হচ্ছে ফলো আপ করার, এবং কেমন পারফরমেন্স করতেছে সেগুলো হচ্ছে আমরা ফলো আপ করতাম। অ্যাজ ওয়েল অ্যাজ দিস, আমি হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যাক্টিভিটি, যেটা কেমনিক্স ইন্টারন্যাশনালের আন্ডারে ছিল, সেখানে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য যে অ্যাপটা ডেভেলপ হয়েছে, আমরা ওটাকে এলএমএস বলেছিলাম, সেটাতে আমি কন্ট্রিবিউট করেছি। যেন আপনি যখন একটা অনলাইন কোর্সে এনরোল করলেন, সেখানে আপনার কিছু করার নাই, আপনি লেকচারের পর লেকচার শুনছেন, হয়তোবা পুরা কোর্স শেষে একটা পরীক্ষা দিচ্ছেন, বাট ইউ ডিডন্ট গেট এনিথিং ফ্রম দ্যাট, বিকজ আপনার ওখানে একটু চিন্তা করার, ব্রেনস্টর্মিং করার, ওখানে আপনার পার্টিসিপেশনের কোনো সুযোগ ছিল না। তো হাউ টু মেক দ্যাট প্ল্যাটফর্ম ইন্টারঅ্যাক্টিভ, সেটার জন্য আমি ওখানে ফোকাল হিসেবে কাজ করেছি অ্যাজ আ টেকনিক্যাল ম্যানেজার, ব্লেন্ডেড ট্রেনিং ম্যাটেরিয়ালস। আচ্ছা, এই জায়গাতে একটু জানতে চাইবো যে কারিকুলাম, কন্টেন্ট এবং একই সাথে ম্যাটেরিয়াল, এই তিনটা জিনিসের শর্ট অ্যানালাইসিস কিভাবে করবেন? কারিকুলামের শর্ট অ্যানালাইসিস যেটা বলবো, যে আমাদের কারিকুলাম না খুবই রিচ, বাট ফিল্ডে এটা কথা বলে না, বিকজ এখানে কিছু সিস্টেমের চেক এন্ড ব্যালেন্সের দরকার ছিল, যেটা সামহাও মিসিং। যখন আপনি কারিকুলামটা কি মফস্বলে যান কিংবা কয়েকজন শিক্ষকের ইয়ে করেন, তারা না পড়েনি কখনো, বাট দে নো যে লেসন প্ল্যানিং, যে আমার একটা লেসন আমি পড়াবো, এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে পড়াবো এবং কিভাবে প্রিপারেশন নিয়ে যাব। এটাও বলবো যে হাতে গোনা কিছু স্কুল এবং কলেজে আপনি পাবেন, তারা আসলে ওই বিষয়টায় অ্যাওয়ার না, এবং এটার জন্য সিস্টেমটাই আমি দায়ী বলবো। কারণ হচ্ছে একজন টিচার যখন আসছে, এসে টিচার পরদিন থেকে চাকরি হয়ে যাওয়ার পরে, he or she doesn't know how to become active, how to make the classroom interactive and participatory. So তাকে তো ব্লেম করে লাভ নেই। আলটিমেটলি যখন আপনি লেসন প্ল্যানটাও করছেন না, আপনি একটা কন্টেন্ট যেভাবে আপনি আপনার টিচারের কাছ থেকে শিখছেন, এই একবিংশ শতাব্দীতে এসেও সে কিন্তু তাকেই ফলো করছে। সো অ্যান্ড ইনফরমেশন ইজ এভরিহোয়ার। একটা স্টুডেন্টকে কোনো টপিক জানার জন্য এখন কিন্তু স্কুলে না আসলেও হবে, কিন্তু ওই টপিকটা যদি টিচার আকর্ষণীয়ভাবে পড়াতে পারে এবং স্টুডেন্টস গেট দ্যাট ফিলিং যে আমি এখানে আজকে ক্লাসে গেলে এটা মজা করে পড়াবে, টিচার এটা বলবে, তাহলে কিন্তু সে ক্লাসে আসবে এবং নানান অ্যাক্টিভিটি থাকবে। ট্রু। এবং আমরা যখন পড়াচ্ছি আমি বলবো ছোট ছোট ফিডব্যাক নেওয়া স্টুডেন্টদের কাছ থেকে, স্টুডেন্টদেরকে ফিডব্যাক দেওয়া, এবং আমরা যে অ্যাসেসমেন্টের কথা বলে থাকি পুরা কারিকুলামে যদি বলি, এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট কিভাবে করবে, এই জিনিসগুলো আসলে শিক্ষক পর্যন্ত যায় না। তো আমরা বলি যে শিক্ষার ব্যবস্থা কাজ করছে না, বাট এই জায়গাগুলোতে কাজ করলে আমার মনে হয় যে বিষয়গত দক্ষতা শিক্ষকদের থাকে, বাট হাউ টু মেক দ্যাট, মানে কন্টেন্ট নলেজ অ্যাক্টিভ ইন দ্য ক্লাসরুম, এই জায়গায় অনেক বড় ঘাটতি রয়েছে। আচ্ছা, এই জায়গায় কি ম্যাডাম কোনো ঘাটতি আছে যে সাবজেক্ট রিলেশন, যে এক সাবজেক্ট থেকে পাশ করে শিক্ষক বের হয়ে আসছে, কিন্তু সে সেই বিষয়বস্তু না পড়িয়ে অন্য কোনো বিষয়ের শিক্ষক হচ্ছে, এখানে তো বিশাল বড় একটা ফারাক বা গ্যাপ বা জানার একটা ব্যবধান থেকে যায়। এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন? এটা মানে আমি যে ব্যাকগ্রাউন্ডে আছি, আমাকে ওখান থেকে এনে একটা আনকমফোর্টেবল
সিচুয়েশন, যেটা সম্পর্কে আমি জানি না, সেখানে ফেলে দেওয়া হলো। খুবই স্বাভাবিক, টিচার ওখানে স্পন্টেনিয়াস হতে পারবে না কিংবা কনফিডেন্সের সাথে পড়াবে পড়াতে না। পারবে না। তবে কলেজ লেভেলে আমি যেটা বলবো এবং সেকেন্ডারি লেভেলে যেটা বলবো যে সাবজেক্টে তারা পড়ালেখা করেন সেই সাবজেক্টেরই টিচার কিন্তু হন, কিন্তু কন্টেন্ট নলেজ থাকলেও যে জিনিসগুলো আমি বললাম যে কিভাবে ক্লাসরুমে হ্যান্ডস অন স্কিল দেওয়া যায় বাচ্চাদেরকে, শুধু জ্ঞান না দিয়ে তারা একটা দক্ষতা অর্জন করছে, প্লাস দক্ষতাটা অর্জনের কোন পর্যায়ে শিক্ষার্থীরা আছে, কিভাবে ওই পর্যায়ে ভালো মতো আরো ইন্টারভিন করা যায়, এই জিনিসগুলোতে ঘাটতি আছে। অনেকগুলো না সমস্যা পেলাম কথা বলতে বলতে। আপনি নিজেও আসলে এগুলো অনেক অনেক বছর ধরেই আসলে ফেস করছেন বা অনেকগুলো সমাধানও করেছেন। শিক্ষকদের জায়গা আছে, শিক্ষার্থীর পরিবেশ আছে, বা এখন আসলে যুগের পরিবর্তন হয়েছে, সবকিছু মিলে আসলে পরিবর্তন ঘটাতে হলেও আসলে নানান রকম বাধাও আসে কিন্তু। তো এই যে আসলে এত বছর ধরে নানান জায়গায় নানান রকম অভিজ্ঞতা হয়েছে, বাধার সম্মুখীন হয়েছেন কিনা কিংবা সামলে উঠেছেন কি করে? বাধার সম্মুখীন হয়েছি আসলে। কোনো কাজে যখন ইউ আর অন দ্য স্পট, কিছু চ্যালেঞ্জ আসবে, যেহেতু আপনি ওই সিস্টেমে আছেন। আমরা যখন বিশেষ করে ইংলিশ ইন অ্যাকশন প্রজেক্টের কথা যদি বলি, আমার ক্যারিয়ারের শুরুতে যখন দেখি এত এত চ্যালেঞ্জ, আমরা ইংলিশ শিক্ষককে ট্রেনিং করাবো, হয়তো হেড টিচার কিংবা এডুকেশন অফিসিয়ালদের সাথে কোনো ধর্ম টিচারের গুড রিলেশন, ধর্ম টিচার চলে আসছেন ট্রেনিং নিতে, তো ইউ নেভার নো যে কি হতে যাচ্ছে। আপনি কিন্তু ইউ আর ইকুইপ টু ট্রেন দেম, তাই ট্রেনিংটা দিতে হবে। বাট আমার যেটা বললাম যে আমার যে ব্যাকগ্রাউন্ড নলেজ নাই, আমি সেই ব্যাকগ্রাউন্ড নলেজ নাই যে বিষয়ে, সে বিষয়ে ট্রেনিং পাচ্ছি, আমি কি যে আসলে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো? না, একদমই না। পারবো না। তো আবার যদি রিসোর্সগত দিক থেকে আসি, হিউজ নাম্বার অফ স্টুডেন্টস আমাদের দেশে, হিউজ নাম্বার অফ স্কুলস, সবাইকে আসলে একটা প্ল্যাটফর্মে এনে একইভাবে ইকুইপ করাটাও ডিফিকাল্ট। শিক্ষকদের ক্যাপাসিটিতেও তারা বিভিন্ন লেয়ারে বিলং করে, তাদেরকে এক জায়গায় আনাটা ডিফিকাল্ট। আমি বলবো এই জন্য প্রযুক্তি একটা ভালো রিসোর্স হতে পারে, এবং এটার প্রপার ইউজের জন্য অল্প সংখ্যক রিসোর্স দিয়ে কিভাবে পুরো গণ্ডিটাকে আমি এমবেড করতে পারি। বিশেষ করে আইআরের যারা পড়ালেখা করে তারা যদি টিচিংয়ে আসে, তারা এখন অনেক শিক্ষা অফিসার, পিটিআই ইনস্ট্রাক্টর, পিটিআই জেনারেল হচ্ছে এডুকেশন থেকে পাশ করা, দে আর ব্রিংইং চেঞ্জ, বাট হাউ ফার দে আর গোয়িং টু অ্যাচিভ ইফ সিস্টেম ডাজন্ট সাপোর্ট, তাই না? তো দেখা যাচ্ছে যে আমি বলবো যে টেকনোলজির ইন্টিগ্রেশন এবং কারিকুলামটাকে একবিংশ শতাব্দীর ডিমান্ড অনুযায়ী আছে কিনা সেটা এক্সপ্লোর করে, তারপর হচ্ছে ডেটা দিয়ে বিশ্লেষণ করে যুক্তিযুক্ত পদক্ষেপ নেওয়াটা খুব ভালো। এক্ষেত্রে কি ম্যাম আপনার মনে হয় যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং নীতি নির্ধারক, এই কয়টা পার্টির একসাথে আসলে একটা সমন্বয় দরকার? যে সমন্বয়টা আসলে কিভাবে হতে পারে, আপনার অভিজ্ঞতা কি বলে? সমন্বয়টা করার সিস্টেম আসলে আমাদের আছে অলরেডি। আপনি জেনে থাকবেন যে স্কুলে হচ্ছে প্যারেন্টস টিচার্স মিটিং হয়, একটা অ্যাসোসিয়েশন থাকে, এবং এসএমসি যে বলি, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, সেখানেও কিন্তু অভিভাবকরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসেন। ইটস নট লাইক দে আর নট অ্যাওয়ার অফ দ্য প্রবলেমস, বাট দে ডোন্ট টেক পার্ট অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি। তো তাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করানোর জন্য আমরা অ্যাজ এ বাঙালি, যেহেতু অনেক আমাদের বিস্তর এরিয়া, আসলে এডুকেশন পুরাটাই একটা বড় ফিল্ড, পলিসিগতভাবে তারা যেন অ্যাক্টিভলি পার্ট করে এবং তাদেরকে পার্ট করা হয়, সেই বিধানটা থাকতে হবে সিস্টেমের ভিতরে। এবং ভালো লাগলো আজ পুরোটা সময় আসলে আপনার এক চমৎকার অভিজ্ঞতা, আসলে অনেকগুলো বিষয়, প্রায় 3000 কলেজের জন্য আপনি ব্লেন্ডেড শিক্ষক প্যাকেজ তৈরির মতো বড় প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন, মেয়েদের জন্য কাজ করেছেন, শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার অনেক অনেক কাজ করেছেন। এজন্য আসলে আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই। কিন্তু একেবারে অনুষ্ঠানের আয়োজনের শেষের দিকে আমরা বলবো যে চলে এসেছি। একজন ভালো মানুষ, একজন নারী, একজন মা, একজন শিক্ষক, অনেকগুলো পরিচয়, তো সবকিছু সামলে ওঠেন কি করে? মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় যে যদি আপনি একটা কিছু করতে চান অ্যাক্টিভলি, মিনিংফুলি, আপনি সেটা পারবেন। আমার ইউনিভার্সিটিতে শিক্ষকদের ইয়েতে আসে যে
নাজমুল স্যার আমাদের এডুকেশনাল সাইকোলজি পড়াতেন। উনি একটা কথা বলেছিলেন যে অনলি বিজি পারসন ক্যান এফোর্ড টাইম। যারা ব্যস্ত দে নো হাউ টু ইউজ দেয়ার টাইম প্রপারলি। যেহেতু তারা ব্যস্ত, আর যাদের কিছু করার নাই তারা আসলে সব কিছু সামলাতে পারে না। সো আমার কাছে মনে হয় যে এটা খুবই ট্রু। আমি জানি আমি কি করব, আমি আমার সন্তানের জন্য কি করব, আমি অফিসে যেয়ে আজকে আমার ডেলিভারেবল কি কি আছে এবং নিজের জন্য কিংবা পরিবারের জন্য কিভাবে বেস্ট সাপোর্ট দেওয়া যায় সেটা মানে এটা একটা মাইন্ডসেট। আমি বলবো কষ্ট হয়ে যায় অ্যাজ আ হিউম্যান বিং, আমি ফিমেল বলবো না, সবারই কষ্ট হয় আসলে একদম, জব সেটা ফ্যামিলি অবশ্যই। লাইফ ব্যালেন্স করা। বাট আমরা করছি, মানে যারা জব সেক্টরে আছি, বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরে খুবই ডিমান্ডেবল একটা জায়গা। আমি যদি দেশের অনেকগুলো সন্তানের জন্য কাজ করতে পারি, বাচ্চার জন্য কাজ করতে পারি, আমি কিন্তু আমার সেই অপশনটাও ঘরে থেকে যায় যে হোয়াই নট আই এক্সপ্লোর দিস উইথ মাই কিডস ফার্স্ট। তাহলে সব সন্তানদের জন্য ছোট্ট কিছু বলে যান আজকে। সব সন্তানদের জন্য বলবো, বাবা মা হচ্ছে বেস্ট টিচার। তোমার বাবা মা যেটা বলে সেটার বাইরে তোমার ক্যারিয়ারে ভালো কলিগ আসতে পারে, তোমার যখন তুমি বিদ্যালয়ের গণ্ডিতে যাও ভালো শিক্ষক আসতে পারে, বাট হোয়াট এভার ইট ইজ, ইফ ইউ আর মানে অবলাইজ টু ইউর প্যারেন্টস, লাইফে ব্যালেন্স আসবে, সাকসেস আসবে, সব কিছুই হবে ইনশাল্লাহ। নারী দিল তাতে রূপ রস মধু গন্ধ সুনির্মল। চমৎকার সুন্দর একটা সময় কাটালাম, ভালো থাকবেন। থ্যাংক ইউ। জি, আপনারাও ভালো থাকবেন।